সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত। এবং ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৬৬ জনের প্রাণহানি। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে এটিএন নিউজের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। শান্তিতে নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ রাজনীতিবিদরা। জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধনমিত রাখা হয়েছে হোয়াইট হাউস ও ক্যাপিটল হিলের পতাকা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গত অক্টোবরেই নিজের ১০০তম জন্মদিন পালন করেন জিমি কার্টার। ২০২৩ সাল থেকে জর্জিয়ার প্লেন্সে স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে হসপিস কেয়ারে ছিলেন। ওই বছরই মারা যান রোজালিন। এর ১১ মাস পর চলে গেলেন জিমি কার্টার। বাবাকে নায়ক হিসেবে দেখেন জিমি কার্টারের ছেলে চিপ কার্টার। বলেন, শুধু তার কাছেই নন, যারা শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন তাদের সবার কাছেই তিনি একজন নায়ক। জিমি কার্টার অসাধারণ নেতা। শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকা এবং বিশ্ব একজন অসাধারণ নেতা, রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদীকে হারালো। I've been hanging out with Jimmy Carter for over 50 years, it dawned on me. ওয়াশিংটন ডিসিতে জিমি কার্টারের শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়। ৮ দিন ধরে চলবে শেষ আনুষ্ঠানিকতা। এরপর জর্জিয়ার প্লেন্সে সমাহিত হবেন। ১৯৬০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন জিমি কার্টার। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ছিলেন জর্জিয়ার গভর্নর। এর আগে অঙ্গরাজ্যটির প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে ২ মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন নিয়ে ১৯৭৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেরাল্ড ফোর্ডকে হারিয়ে হোয়াইট হাউসের বাসিন্দা হন জিমি কার্টার। প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন খুব একটা সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে ১ মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। পরে মানবিক কর্মকাণ্ডে নিজের সুনাম পুনরুদ্ধার করেন জিমি কার্টার, যার স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিহাসে তিনিই ছিলেন দীর্ঘজীবী। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় নানা কারণে জনপ্রিয়তা হারান জিমি কার্টার। হোয়াইট হাউস ছাড়ার পর নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেন একজন শান্তির দূত হিসেবে। পুনরুদ্ধার করেন তার হারানো জনপ্রিয়তা। ভূষিত হন নোবেল শান্তি পুরস্কারে। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। কার্টারের প্রচেষ্টায় ১৯৭৮ সালে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি সম্ভব হয়, যা ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত। ১৯৭৯ সালের ৪ নভেম্বর ইরানে মার্কিন দূতাবাসে ৫২ জন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর ১৯৮১ সালের ২০ জুন জিম্মিরা মুক্তি পেয়েছিলেন। ১৯৮০ সালের নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন তিনি। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন জিমি কার্টার। এর মধ্যে রয়েছে মানবাধিকার রক্ষা ও দেশে দেশে দারিদ্র্য হ্রাস কর্মসূচিও। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। জেমস আর্ল কার্টার জুনিয়রের জন্ম ১৯২৪ সালে জর্জিয়ার ছোট্ট শহর প্লেন্সে। তার বাবা পারিবারিক ব্যবসা হিসাবে বাদাম চাষ করতেন।
আর মা লিলিয়ান ছিলেন একজন নার্স। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে 1946 সালে স্নাতক পাশ করেন। এরপর পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে কাজ করেন। সে সময় তার বন্ধুর বোন রোজালিনকে বিয়ে করেন। 1953 সালে বাবার মৃত্যুর পর তিনি পারিবারিক ব্যবসার হাল ধরতে ফিরে আসেন। কিশোর বয়স থেকেই সাউদার্ন ব্যাপটিস্ট সানডে স্কুলের শিক্ষক ছিলেন জিমি কার্টার। প্রেসিডেন্টের দায়িত্ব পালনেও শক্তিশালী নৈতিকতার চেতনা নিয়ে আসেন তিনি। কোনো রাগঢাক ছাড়াই নিজের ধর্মীয় বিশ্বাসের বিষয়টি প্রকাশ করতেন জিমি কার্টার। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিকথা থেকে শুরু করে শিশু সাহিত্য 2 ডজনেরও বেশি বই লিখেছেন জিমি কার্টার। ধর্মীয় বিশ্বাস ও কূটনীতি নিয়েও তিনি লেখালেখি করেছেন। 2018 সালে তার ফেইথ আ জার্নি ফর অল গ্রন্থটি প্রকাশিত হয়। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 100 জন। আল জাজিরা জানায় গাজা শহরের আল ওয়াফা হাসপাতালে রোববার আগ্রাসন চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই 7 জন মারা যান। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নিয়েছিলেন। পাশের আহলি হাসপাতালেও গোলাবর্ষণ করা হয়। এছাড়া উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বোমা হামলায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। গাজা উপত্যকা জুড়ে বিধ্বস্ত ঘরবাড়ির নিচে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, রাজধানী দামেস্ক থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আদ্রাস শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনীর হামলায় বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান আবদেল রহমান জানান, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বাশার আল আসাদের পতনের পর নিম্ন আয়ের অনেক মানুষ বিক্রয়যোগ্য ধাতুর সন্ধানে সামরিক স্থাপনাগুলোতে ঢুকে পড়ে। বিস্ফোরণে তাদেরই কেউ কেউ নিহত হয়েছেন বলে জানান তিনি। আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 71 জন নিহত হয়েছেন। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণের সিদামা রাজ্যে রোববার এই দুর্ঘটনা ঘটে। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো তাদের ফেসবুক পেজে এর চেয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। আঞ্চলিক কর্তৃপক্ষ আরও জানায়, বোনাজুরিয়া ওরেদার গেলানা সেতুতে দুর্ঘটনা কবলিত গাড়িটি সড়কের পাশে একটি খালে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। 4 জন আহত যাত্রীকে উদ্ধার করে বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কের কুর্দি প্রধান অঞ্চলে 1,400 কোটি মার্কিন ডলারের উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছে তুর্কি সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। মূলত বিদ্রোহীদের কর্মকাণ্ডের জন্যই মাথাপিছু আয় ও জিডিপি সহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে পিছিয়ে আছে অঞ্চলটি। রোববার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সানি লিওরফাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী ফাতিহ কাসির বলেন, আগামী 2028 সাল পর্যন্ত অঞ্চলটিতে 198টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে ওই অঞ্চলে প্রায় $1,400 মাথাপিছু আয় বৃদ্ধি পেতে পারে। তুরস্কের 2023 সালের জরিপ অনুযায়ী অঞ্চলটির মাথাপিছু আয় প্রায় $4,971 মার্কিন ডলার, যেখানে দেশটির গড় মাথাপিছু আয় প্রায় $13,243। এই পদক্ষেপের ফলে দক্ষিণাঞ্চলীয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংঘাত কমে আসতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হয় এবার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা। দেশে সামরিক আইন জারির কারণে ইউনের বিরুদ্ধে তদন্ত চলছে। সোমবার তদন্ত দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর থেকে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। যদিও সাংবিধানিক আদালতের একটি রায়ের কারণে ইউনকে স্থায়ীভাবে প্রেসিডেন্ট কার্যালয়ে নিষিদ্ধ করা হবে কিনা
সে সিদ্ধান্ত ঝুলে আছে। ইউনকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন দেশটির প্রধানমন্ত্রী হান ডাকসু। ইউনের বিরুদ্ধে তদন্ত নিয়ে বিলে সই না করায় বিরোধী দলের আইন প্রণেতারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানকেও অভিশংসিত করেছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সময় হলো আরেকটি বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বিরতি শেষে আবারও ফিরে এলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে 23,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছেন গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত 19 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়েছে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী। এ সময় বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 13,083 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 6,210 জন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,901 জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও 1,536 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপীয় নাগরিকদের সংখ্যাই বেশি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 13 জন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, শনিবার গভীর রাত পর্যন্ত চলা ওই সংঘর্ষে আফগানিস্তানের 8 জনের প্রাণহানি ঘটে। এছাড়া পাকিস্তানের 1 সেনা নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানকে দায়ী করে আসছে ইসলামাবাদ। কাবুলে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি সন্ত্রাসীদের আফগানিস্তান সমর্থন দিয়ে আসছে বলেও অভিযোগ পাকিস্তানের। গত সপ্তাহে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে টিটিপির অবস্থান লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা করে। এতে অন্তত 46 জন নিহত হন। এরপর থেকে সীমান্তে দুই পক্ষের পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। নিহত 3 জনই বিদেশি নাগরিক। সোমবার রয়টার্স জানায়, ব্যাংককের খাওসান এলাকার কাছে অ্যাম্বার নামে একটি হোটেলে রোববার রাতে আগুন লাগে। ঘটনাস্থলে একজন নারী নিহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 2 জন। নিহতরা বিদেশি বলে জানা গেলেও তারা আসলে কোন দেশের নাগরিক তা এখনও নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আহত 7 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাংককের গভর্নর চ্যাটচার্ড সিত্তিপুঞ্জ সোমবার সাংবাদিকদের বলেন, হোটেলটিতে 75 জন ছিলেন, যাদের মধ্যে 34 জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শেষ করছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। গাজায় ইসরায়েলি হামলায় আরও 30 ফিলিস্তিনি নিহত। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 66 জনের প্রাণহানি। কুর্দি প্রধান অঞ্চলে $1,400 কোটি উন্নয়ন প্রকল্প ঘোষণা তুরস্কের। এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত অন্তত 9 জন। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।